আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। গণিত টিউটর এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ অমূলদ সংখ্যা নিয়ে। এখানে দেখো অনুশীলনী 1.1 কি বলতেছে যে এক নম্বরে বলতেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে এবং 2 নম্বরে বলতেছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। অর্থাৎ 1 ও 2 নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে 3 নম্বর, যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেমন আমরা 1 এর যদি বর্গ করি তাহলে কত পাই, আমরা 1 পাবো। আবার 2 এর বর্গ করলে পাই মূলত হচ্ছে 4। আবার 3 এর বর্গ করলে পাবো মূলত হচ্ছে কত, 9। 4 এর বর্গ করলে কত পাবো, 16। আবার 5 এর বর্গ করলে পাই মূলত হচ্ছে 25। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, পূর্ণবর্গ সংখ্যা। এবার এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর সাথে কোন সংখ্যা গুণ করলে মূলত হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেগুলোই আমার হবে উত্তর। যে চলো আমরা 3 এর ক, অর্থাৎ এখানে কত 147 এর সাথে কোন সংখ্যা গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, প্রথমত যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমাকে আগে মৌলিক সংখ্যায় বিভক্ত করতে হবে। যেহেতু 147 একে 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা ভাগ করলে কত হয়, 49। আবার তুমি যদি 49কে 7 দ্বারা যদি কি করো, ভাগ করো, তার মানে কত হবে, 7 7 49। তার মানে আমরা 147কে লিখতে পারবো যে 3 গুণন 7 গুণন 7। দেখো আমরা এখানে এই যে 7 কিন্তু জোড়া আকারে আছে, কিন্তু 3 কিন্তু জোড়া আকারে না, অর্থাৎ 3 গুণন 3 আর গুণন 7 গুণন 7। অর্থাৎ এইরকম যদি থাকতো তাহলে আমার সেটা কি হইতো, পূর্ণবর্গ সংখ্যা হইতো। যেহেতু এখানে আমার একটা কি, এই যে 3 অর্থাৎ জোড়া আকারে নেই, একটা মাত্র আছে, তার মানে এটা কি না, পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ আমরা যদি এই এর সাথে যদি কত 3 যদি গুণ করে দেয় তাহলে সেটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো সেই কথাটা এখানে বলা আছে যে উৎপাদক 3 জোড়াবিহীন। 3 যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হবে 3। দেখো এই বিষয়টা যদি আমরা একটু দেখি ক্যালকুলেটরে, তাহলে তুমি দেখো এই যে 147 এর সাথে যদি 3 গুণ করো তাহলে 147 গুণন কত হবে, 3, তার মানে কত হবে এই 441। 441 এর উপর তুমি যদি হচ্ছে কি করো, বর্গমূল করো বা রুট করো তাহলে কত আসবে, 21। তার মানে 21 একটা কি আমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার খ নম্বরে কত দেওয়া আছে যে 384। তাহলে এই সংখ্যাটার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা গুণ করলে সেটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে একইভাবে আমরা কি করব, দেখো এই যে 384কে যদি আমরা কত দ্বারা 2 দ্বারা ভাগ করি তার মানে আমার কত আসবে, 192। আবার 192কে 2 দ্বারা ভাগ করলে কত, 96। 96কে 2 দ্বারা ভাগ করলে 48। 48কে 2 দ্বারা ভাগ করলে কত, 24। 24কে 2 দ্বারা ভাগ করলে কত, 12। আবার 12কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে আমার, 6। 6কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে আমার, 3। অর্থাৎ এইগুলোকে যদি আমরা কি করি, গুণ আকারে লিখি, তার মানে এরকম করে তুমি গুণ আকার, অর্থাৎ এই সবগুলোকে তুমি যদি গুণ করো তুমি কত পাবা, 384 পাবা। অর্থাৎ এগুলোকে যদি জোড়া আকারে লিখি তার মানে 2 গুণন 2, 2 গুণন 2, 2 গুণন 2। এখানে দেখো এই যে 2 এবং 3 কি জোড়াবিহীন আছে, তার মানে এটাকে তুমি যদি জোড়া করতে চাও কি করতে হবে, এই যে 2 গুণন 2 আবার গুণন 3 গুণন 3। অর্থাৎ দেখো এখানে একটা অতিরিক্ত একটা হচ্ছে 3 নিয়ে এসেছি আর একটা কি 2 নিয়ে এসেছি। অর্থাৎ এই যে 2 গুণন 3 ইকুয়াল হচ্ছে কত, আমাকে 6 কি করতে হবে, এই সংখ্যার সাথে গুণ করতে হবে। দেখো এখানে কি বলতেছে যে এখানে 2 গুণন 3 জোড়াবিহীন, সুতরাং 2 গুণন 3 বা 6 দ্বারা গুণ করলে গুণফল কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ তাহলে নির্ণয় আমার ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, 6। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে গ নম্বর কত দেওয়া আছে যে 1470। তাহলে এর সাথে কত গুণ করলে আমার সেটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমত একে আগে কি করতে হবে, আগে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে ক্ষুদ্রতম সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে তুমি এই যে 1470কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 735। 735কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, আমার হচ্ছে 245। আবার 245কে 5 দ্বারা করলে কত হবে, 49। 49কে 7 দ্বারা করলে কত হবে, আমার হচ্ছে 7। তার মানে এগুলোকে যদি আমরা গুণ আকারে লিখি তার মানে 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7।
তাহলে এখানে দেখো শুধুমাত্র 7 গুণন 7 একটা জোড়া আছে, বাকিগুলো কিন্তু কি নাই, জোড়া নেই, অর্থাৎ 3 5 3 আর 2 এগুলো জোড়া নেই। তবে জোড়া করার জন্য কি করতে হবে, আমাকে আবারও 2 গুণন 2, আবার হচ্ছে 3 গুণন 3, আবার 5 গুণন 5। তার মানে দেখো অতিরিক্ত আমাকে একটা 2 নিয়ে আসতে হবে, একটা 3 দিতে গুণ করতে হবে, একটা 5। তার মানে এগুলোকে যদি তুমি গুণ করো তার মানে কি কত, 2 গুণন 3 গুণন 5, তার মানে কত হবে, 3 5 15, 15 দোকানে কত হবে 30। অর্থাৎ এই সংখ্যাটাকে আমাকে কত দ্বারা গুণ করতে হবে, 30 দ্বারা। দেখো এখানে সেটাই বলতেছে যে 2 গুণন 3 গুণন 5 জোড়াবিহীন, সুতরাং 2 গুণন 3 গুণন 5 বা 30 দ্বারা গুণ করলে গুণফল একটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় আমার ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 30। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে আমার 30। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছো। তারপরে আমাদের ঘ নম্বরে কি বলতেছে এখানে যে 23,805 এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে সেটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে আমরা একে আগে প্রথমত মৌলিক উৎপাদকে আমাকে আগে ভাঙতে হবে। দেখো এখানে আমরা যদি একে যদি ভাঙি তাহলে 3 দ্বারা গুণ করলে কত হবে, সরি 3 দ্বারা যদি আমরা ভাগ করি তার মানে কত হবে 7,935। আবার তাকে যদি আমরা কত দ্বারা 3 দ্বারা ভাগ করি তাহলে কত 2645। 2645 কে 5 দ্বারা করলে আমার কত হবে 529। 29 কে 23 দ্বারা করলে কত হবে 23। তাহলে এগুলোকে যদি তুমি গুণ আকারে লেখো তাহলে কত হবে, তার মানে কি আসতেছে আমার 3 গুণন 3 5 গুণন 23 গুণন 23। দেখো এখানে 3 গুণন 3 আমার হচ্ছে জোড়া আকারে আছে, আবার 23 গুণন 23 ও জোড়া আকার আছে। এখানে দেখো 5 কিন্তু জোড়া আকারে নেই, অর্থাৎ আমাকে জোড়া আকার করতে গেলে 5 গুণন কি লাগতো, 5 লাগতো। তার মানে এখানে একটা অতিরিক্ত আমাকে কি নিয়ে আসতে হচ্ছে, একটা 5 নিয়ে আসতে হচ্ছে। তার মানে এখানে আমার উত্তর হবে কিন্তু 5। তাহলে এখানে উৎপাদক কি 5 জোড়াবিহীন। তাহলে 5 যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 5 দ্বারা গুণ করলেই সংখ্যাটা একটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, হচ্ছে 5। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে আসলে এই সংখ্যাগুলোর সাথে কোন সংখ্যা গুণ করলে সেটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।